নমস্কার, বিভীষিকার রাত্রি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সঙ্গীতা চক্রবর্তী আবার চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ঘটনা নিয়ে। আর আমাদের চ্যানেলে সাউন্ডে রয়েছে অরূপ কুমার চ্যাটার্জি। চলুন আজকের ঘটনাটির দিকে এগিয়ে যাওয়া যাক। ঘটনাটা লিখে পাঠিয়েছে বাংলাদেশ থেকে। থ্যাংক ইউ বাংলাদেশ থেকে আমার চ্যানেলটাকে এত সুন্দরভাবে ফলো করার জন্য। বাংলাদেশ থেকে মুস্কান লিখে পাঠিয়েছে যে দিদি ভাই, অনেকেই বাংলাদেশ থেকে আপনার চ্যানেলে ঘটনা লিখে পাঠিয়েছে। আমি জানি না তুমি আমার ঘটনাটা পড়বে কি না, বাট আমি লিখে পাঠাচ্ছি। এটা আমার জীবনের ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। তোমার যদি ভালো লেগে থাকে তুমি তোমার চ্যানেলে অবশ্যই পড়ে শুনিও। থ্যাংক ইউ মুস্কান। এই ঘটনাটা একটু অন্য ধরনের ঘটনা। চলুন বন্ধুরা, আপনাদের সকলের সঙ্গে ফার্স্টে ঘটনাটা শেয়ার করি। ঘটনাটা হচ্ছে দুই বোনের ঘটনা। মুস্কান লিখেছে, আমি আর আমার দিদি খুশি, আমরা দুই যমজ বোন ছিলাম। তা আমরা একই সঙ্গে বেড়ে উঠি। আমাদের দুজনের মধ্যে কোনো দিন কোনো কিছু আলাদা ছিল না। আমরা যা করেছি সমস্ত কিছু একসঙ্গে করেছি। আমরা একসঙ্গে ঘুরতে যাওয়া, একসঙ্গে বলতে পারেন যে আমাদের অন্য কোনো বন্ধু ছিল না। আমরা দুজনেই দুজনাকার বন্ধু ছিলাম। বাড়িতে আমি একটু দুষ্টু ছিলাম। যদি আমি বাড়িতে মায়ের কাছে বা দাদির কাছে কোনো দিনও মার বা বকা খেতাম, তাহলে আমি যদি না খেয়ে বা ঝগড়া করে শুয়ে পড়তাম, আমার দিদি কিন্তু আমাকে না খাইয়ে আর আমাকে জড়িয়ে না ধরে কোনো দিন ঘুমাতো না। আমাদের মধ্যে এতটাই ভালোবাসা ছিল। আর আমরা দুজনকে আমাদের প্রত্যেকটা কথা শেয়ার করতাম। যাই হোক, আজও দিদির কথা ভাবলে বা বললে আমার ভীষণ কষ্ট লাগে। আমার দিদি আর আমাদের মধ্যে নেই। আর যাই হোক, ঘটনাটা বলি যে ঘটনাটা ঘটেছিল আমাদের এক চাচাতো ভাইকে নিয়ে। সে আমাদের সম্পর্কে আমার চাচার ভাই ছিল। তা সে আমাদের গ্রামে আসতো। তারা শহরে থাকতো, তার বাবা চাকরি করতো, তারা শহরে থাকতো। গ্রামে ঈদে, কুরবানিতে এরকম টাইমগুলোতে তারা আসতো। তা আমরা দুইজনেই যমজ ছিলাম। তো সে আমাদের বাড়িতে সবসময়তেই আসতো, দি ভাইয়ের সঙ্গে গল্প করতো। কিন্তু সে মনে মনে আমাকে খুব পছন্দ করতো। ঘটনাটা কিন্তু আমরা জানতাম না। দি ভাইয়ের সঙ্গে যেভাবে ও মেলামেশা করতো, যেভাবে টাইম কাটাতো, আমরা ভাবতাম ওরা দুজনে একে অপরকে ভালোবাসে। এটা কিন্তু সত্যি কথা যে আমার দিদি ভাই ওকে খুব পছন্দ করতো। ও চলে যাবার পর ওকে মিস করতো, আমাকে বারবার বলতো ওর কথা। আমি মনে মনে বলতাম, আমি মনে মনে ভাবতাম, আমার দিদি ভাইকেও বলতাম, ছাড় না, সবসময় ওর কথা আমার বিরক্ত লাগে, অল টাইম তুই বলিস। মানে আমি কিন্তু ওকে খুব একটা পছন্দ করতাম না। মানে ভালোবাসার মতন কোনো কিছু আমার ছিল না। এমনি জাস্ট আমাদের আত্মীয় হতো, সে আত্মীয়র মতনই আমি চোখে দেখতাম। এমন নয় যে আমি ওকে মানে পছন্দ করতাম না, সেটা নয়, বাট আমি ওকে ভালোবাসতাম না। যাই হোক, সেই চাচাতো ভাই একদিন চাকরি পায়। চাকরি পেয়ে আমাদের বাড়িতে বিয়ের জন্য প্রস্তাব পাঠায়। তা সে প্রস্তাবটা এসেছিল আমার জন্যে। দিদিভাই যখন যে সেটা শুনলো, দিদিভাই কিন্তু মনটা খারাপ হয়ে গেল। আমি কিন্তু বুঝতে পারলাম। বাট আমার দাদি খুব খুশি হয়েছিল যে যাই হোক, একটা মেয়ের নিকাহ যদি হয়ে যায় তাহলে বাবার ঘাট থেকে একটা যাই হোক বোঝা নামবে। আর খুব শীঘ্রই যেন নিকাহটা হয়ে যায়। তাদের বাড়ি থেকে বলেছিল আমাদের কোনো ডিমান্ড নেই, আমার ছেলে যেহেতু পছন্দ করে সেহেতু আমি খুব শীঘ্রই আমরা বিয়েটা দিয়ে দিতে চাই। তা আমাদের বাড়ি থেকেও প্রস্তুতি শুরু হয়ে যায়। আর আমি দি ভাইকে বারবার জিজ্ঞেস করেছিলাম, মানে ডাইরেক্ট তো জিজ্ঞেস করিনি, অন্যভাবে জিজ্ঞেস করতাম যে হ্যাঁ রে দি ভাই, তুই তো ওর কথা সবসময় তো বলতিস, তোরা দুজনা এত মেলামেশা করতিস, আমি তো ভাবলাম তোদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে। দি ভাই ঘটনাটা চেপে যায়। দি ভাই বলে, দূর, আমরা এমনি বন্ধু, আমরা এখনও সেরকমভাবেই মেলামেশা করতে পারি। বাট আমার মধ্যে আমি ওকে কিন্তু এমনি কোনো পছন্দ করতাম না। যাই হোক, আমি ভাবি সত্যি হয়তো তাই আমিও প্রস্তাবে রাজি হয়ে যাই। আমার বিয়ের নিকার ডেট এগিয়ে আসে, আর 10 দিন বাকি। তখন আমাদের পাড়াতে আরেকজনকার নিকাহ ছিল।
নিকাতে খেতে যাব বলে আমরা সবাই রেডি হয়েছিলাম। তা আমরা আমি যেখানে যেতাম দিদি ভাই ছাড়া আমি যেতাম না, আমরা দুজনে একসাথে রেডি হতাম, একই রকম জামা পরতাম। বাট দিদি ভাই সেদিন বললো যে আমার যেতে মন যাচ্ছে না। আমরা সেদিন সকালবেলায় আমার নিকার সমস্ত জিনিস বাজার করে নিয়ে এসেছি। তা রাত্রিবেলায় হতে পারে যে শরীর খারাপ, এরকম হতেই পারে। যাই হোক, বাড়ি থেকে আর জোর জবরদস্তি করেনি। বাট আমি কিন্তু বলেছিলাম যে দি ভাই চল না, একসাথে আমরা হয়তো এটা আমার লাস্ট এখানে বিয়ে খেতে যাওয়া হচ্ছে। দি ভাই বলে যে না, তুই চলে যা, আমি তো আরও অন্য বিয়ে হবে সেখানে খেতে যেতে পারবো পরে, তুই তো চলে যাবি বিয়ের পর, তুই অ্যাটেন্ড কর, আমার শরীরটা ভালো নেই। যাই হোক, আর দি ভাই সেদিনকে আমাকে নিজে হাতে সাজিয়ে দেয়, দি ভাইয়ের পছন্দের শাড়িটাও আমাকে পরিয়ে দেয়। আমরা বিয়ে বাড়ি খেতে যাই, এসে পড়ে দেখি যে আমার দি ভাইয়ের ঝুলন্ত দেহ খাটের ওপরে। আমরা কেউ আর ঠিক থাকতে পারিনি। আমাদের দি ভাই খুবই ভালো ছিল, খুব শান্ত প্রকৃতির, তাকে দেখে বোঝা যায়নি যে তার ভেতরে কি চলছে, কি কারণে সে মারা গেল। আমিও এখনো পর্যন্ত সত্যিই বুঝতে পারি না যে দি ভাই কী জন্যে নিজেকে শেষ করে দিল। যাই হোক, ঘটনাটার পর থেকে আমার তার 10 দিন পর নিকাহ ছিল, তাই মৌলভী সাহেব এসে করে বলে যে আমার যেহেতু আর 10 দিন পর নিকাহ রয়েছে, সেহেতু আমাকে দি ভাইয়ের থেকে আলাদা থাকতে। ওই রুমে দি ভাই আর আমি একসাথে থাকতাম, আগেই বলেছি দি ভাই আর আমি একে অপরকে না জড়িয়ে ঘুমাতাম না, তাই আমরা দুজনে একসাথেই থাকতাম ওখানে। মৌলভী সাহেব বলে যে আমাকে আলাদা রাখতে। আর দি ভাই আর আমি যেহেতু যমজ বোন, আমাদের যেহেতু জন্ম একসাথে হয়েছে, আমাদের সমস্ত কিছুই একসাথে, তাই সেহেতু আমাকে একটু সাবধানে রাখতে। তা যে কথা সে কাজ, বাড়ি থেকে আমাকে সবাই বলে যে আমি যেন আলাদাভাবে থাকি, বাট আমি কিন্তু রাজি হইনি। আমি বলেছিলাম যে না, যেই রুমে আমি দি ভাইয়ের সাথে থাকতাম সেই রুমেই আমি থাকবো যতদিন আমি এ বাড়িতে আছি। দিদি ভাইয়ের কবর দেওয়ার ঠিক 3 দিন পরে ঘটনাটা ঘটেছিল। আমি শুয়েছিলাম, তখন গভীর রাত, হঠাৎ করে দেখি, শুনতে পেলাম জানলাটা খুলে গেল আর ঠান্ডা একটা বাতাস যেন আমার পাশে এলো। পাশে এসে পড়ে যেমন ভাবে দি ভাই মাঝে মধ্যে বাড়িতে ঝগড়া হলে আমাকে খাবার খাইয়ে দেওয়ার পর আমাকে জড়িয়ে ধরে শুতো, সেরকম যেন মনে হচ্ছে একটা ঠান্ডা শরীর এসে আমাকে জড়িয়ে ধরে শুলে কানের পাশে যেন ফিসফিস করে বলছে যে আমাকে দি ভাই পুটি বলে ডাকতো, আমার ডাক নাম। আমার দি ভাই যেন কানে কানে আমাকে বলছে যে পুটি, আমি একা রয়েছি, খুব কষ্টে আছি, কবরে ভীষণ অন্ধকার, আমি ওখানে একা থাকতে পারছি না, তুই আমার সাথে যাবি না? তুই তো আমাকে ছাড়া থাকতে পারতিস না, বল? আমরা একে অপরের সঙ্গে সবসময় তো সময় কাটাতাম, ওখানে আমি খুব একা পড়ে গেছি, চল না পুটি আমার সাথে। যাই হোক, এরকম ঘটনাটা ঘটার পরে আমার হট করে ঘুম ভেঙে যায়। আমি তাকিয়ে দেখি চারিপাশে কিচ্ছু নেই। আমি ভেবেছিলাম সত্যি করেই বোধহয় আমার দি ভাই এসেছে। যাই হোক, সকাল হয়, আমি কিন্তু কাউকেই কোনো ঘটনা বলিনি। সেদিন আবার রাত্রিবেলাতে আমি যখন শুই, আবার ঘুমের ঘোরে স্বপ্নে আসে যে পুটি, আমার সাথে যাবি না? আমি একা রয়েছি, আমি খুব কষ্টে রয়েছি, কবরে ভীষণ অন্ধকার, আমি একা থাকতে পারছি না। যাই হোক, সেদিন রাত্রি থেকে নাকি আমার ভীষণ জ্বর আসে, আমার নাকি আর কোনো সেন্স ছিল না। 2 দিন 3 দিন আমার কোনো জ্ঞান ফেরেনি। মৌলভী সাহেব নাকি আমার দাদিকে বলেছিল যে আমরা নাকি ভুল করেছি, ওই রুমটাকে শুয়ে পড়ে আর কি। যাই হোক, আমাকে সেই রুম থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরে মৌলভী সাহেব এসে জল করে দেয়, তারপরে আস্তে আস্তে আমি ঠিক হয়ে যাই। আর এখন আমার অন্য এক জায়গাতে বিয়ে হয়েছে। আমার যখন জ্ঞান ফেরে, বিয়ের কিছুদিন আগে আমি বাড়িতে জানিয়ে দিয়েছিলাম যে আমার চাচাতো ভাইয়ের সঙ্গে আমি বিয়ে করব না, কারণ আমি মনে মনে জানতাম হয়তো আমার দিদির মৃত্যুর কারণটা হচ্ছে এটাই, আমাদের 2 বোনকে এই কারণের জন্যই আলাদা হয়ে যেতে হলো।
যাই হোক, আমি তোমাকে একটা ঘটনা শেয়ার করছি। বিয়ের পর একদিন রাত্রিবেলাতে, আমার তখন প্রেগনেন্ট ছিলাম আমি। বিয়ের পর রাত্রিবেলাতে একদিন স্বপ্নে আমার দিভাই আসে, এসে পরে বলে, বোন আমি খুব একা হয়ে গিয়েছি, তুই তো এখানে আসতে পারলি না, আমি তোর কাছে যাচ্ছি, আমাকে খুব ভালোবাসবি কিন্তু, যেমন আমি তোকে ভালোবাসতাম সেরকম। যাই হোক, তারপরে আমার একটা ফুটফুটে মেয়ে হয়, আর সে মেয়েটা অবিকল দিভাইয়ের মতন দেখতে। আমি এই ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ঘটনাটার কোনো বৃত্তান্ত আমার কাছে নেই, বা আমি কোনোদিন দিভাইকে চোখের সামনে কোনোদিন দেখিনি। স্বপ্নে ছায়াতে আমার মনে হতো দিভাই পাশে পাশে আছে। এখন তো যেন মনে হয় দিভাইয়ের সঙ্গে আমি সবসময় রয়েছি, কারণ আমার মেয়ে যেন দিভাই ঘুরে এসেছে, আমাকে দিভাই নিজে স্বপ্ন দিয়ে এসেছে। যাই হোক মুস্কান, তুমি ভালো থেকো। তোমাদের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তোমার দিভাইয়ের আত্মা যেখানেই থাকুক ভালো থাকুক সে, আর তুমিও তোমার মেয়েকে নিয়ে খুব ভালো থেকো। আর বাংলাদেশের সকল যারা শ্রোতা আমার রয়েছে তাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমার চ্যানেলের তরফ থেকে। আর তোমরা যারা আমাকে ঘটনা পাঠাতে চাও তারা অবশ্যই আমাকে ঘটনা পাঠিও। আমার ডেসক্রিপশন বক্সে আমার মেল আইডি দেওয়া আছে, সেখানে তোমরা ঘটনা পাঠাতে পারো। আমার টিম যদি সিলেক্ট করে থাকে তাহলে আমি নিশ্চয়ই সে ঘটনা পড়ে শোনাবো। ধন্যবাদ।